হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা প্রাথমিক ক্লাস নিয়ে চলে আসছি। কারণ বলা হয়েছিল, হয়তো বা কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আসলে আমার চ্যানেলে একদম রুট লেভেল থেকে ইংরেজি শুরু করবো, এবং যারা একেবারে ইংরেজিতে জিরো আছে তারা যদি আমার চ্যানেলটিতে থাকে তাহলে আহ, একদম তাদের ইংরেজি এ টু জেড শেখা হয়ে যাবে। এবং সেজন্য আমরা সেন্টেন্স থেকে শুরু করতেছি, এবং এটাই হবে আমার চ্যানেলের প্রথম ভিডিও, এবং প্রথম থেকে আমরা একসাথে যাব। এবং আশা করি কিছুদিন পরে আপনাদের ইংরেজিতে যত ভীতি আছে সব দূর হবে। এবং সেন্টেন্স ক্লাসটা বেসিক্যালি জুনিয়রদের একটু বেশি লাগে, তারপরে 4 থেকে 8 পর্যন্ত যারা আছেন তাদের জন্য তো মাস্ট। এবং যদি আপনি 8 পার হওয়ার পরেও মনে হয় যে আপনার ইংরেজি সেন্টেন্সে অনেক ঝামেলা আছে, আপনি একটু দুর্বল আছেন, আপনার দরকার, তবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরো ভিডিও নিয়ে আসতে আমি অনুপ্রাণিত হই, যাতে আরো পরিশ্রম করতে পারি, ভিডিওগুলো আপনাদের জন্য আরো ভালোভাবে সাজিয়ে আনতে পারি। এটার জন্য একটু পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে। এখন আমরা যে সেন্টেন্সটা শুরু করতে যাচ্ছিলাম, যে এটা হলো সেন্টেন্স, আপনাদের জন্য সেন্টেন্স নিয়ে আসছে। এখন যদি বলা হয় যে সেন্টেন্স কাকে বলে বা কত প্রকার, সেখানে প্রথমত আসছে। একটু কাইন্ডলি তার আগে বলে নিই, ক্লাসটা করার জন্য অবশ্যই সাথে একটা খাতা কলম নিয়ে বসবেন। কারণ আপনি যদি শুধু ক্লাসটা শোনেন, শোনার পরে কেটে দিয়ে যখন অন্য কাজে ব্যস্ত হবেন, আপনার হয়তো পুরোটা মনে থাকবে না। তবে যদি আপনি খাতা কলমে লিখে রাখেন এবং এখন বুঝে নেন, পরে একটু রিভাইজ করেন, জিনিসটা আপনার কাছে স্থায়ী হয়ে যাবে। এবং গ্রামার জিনিসটা সবসময় একটু প্র্যাকটিসের মাধ্যমে বা একাধিকবার দেখার মাধ্যমে স্থায়িত্ব করাটাই জরুরি। আমরা এই কাজটা করি না বিধায় 4 থেকে বা 3 থেকে বা 2 থেকে অনেকে সেন্টেন্স শেখা শুরু করে। যখন 9-10-এর একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলে অনেক স্টুডেন্টের এই জিনিসটা বেঁধে যায় যে সেন্টেন্স কাকে বলে বা কত প্রকার গুছিয়ে বলতে পারে না। সেক্ষেত্রে আপনি একটু বোর্ডে দেখতে পারবেন, আমরা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্স এই পাশে 5 প্রকার লিখছে, এখানে আবার 3টা সেন্টেন্স লিখেছে। এখানে ছোট্ট একটু ব্যবধান আছে। রুট লেভেলের থেকে যেহেতু শুরু করবো বলেছি, যেহেতু রুট লেভেল থেকে শুরু করবো, সো যারা রুট লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই 5টা, এই 3টা আলাদা, এটা একটু পরে বলবো আর কি। যাও, আমরা যেহেতু সেন্টেন্স শুরু করছি তার জন্য একটু বলে নিচ্ছি। সেন্টেন্স প্রকারভেদে হচ্ছে 5 প্রকার। প্রকারভেদে 5 প্রকার, এবং যদি বলা হয় যে গঠনভেদে সেন্টেন্স কয় প্রকার, গঠনভেদে সেন্টেন্সটা 3 প্রকার। এইটা নিয়ে আমাদের আলাদা আরো কাজ আছে, এটা নিয়ে আরো ব্যাখ্যা আছে, এই জন্য এই সেন্টেন্স গুলোতে আমরা একটু পরে আসবো। আসলে যারা 4 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করি বা আন্ডার মেট্রিকে পড়াশোনা করি, তারা প্রথমত এখানে আসি সেন্টেন্স গুলোকে এখন একটু খাতা কলমে লিখে নেবে। আমি সংজ্ঞাগুলো একটু মৌখিক বলতে চাচ্ছি, এবং এটা প্রথম ধীরে বলতেছি। সেন্টেন্স কাকে বলে? একাধিক শব্দ পাশাপাশি বসে, একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। এটা হয়তো আমাদের অনেকের জানা আছে, আর যাদের জানা নাই তারা এখন একটু লিখে নেবেন দয়া করে, পজ দিয়ে প্রয়োজনে লিখে নেন, যে একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। এখন একাধিক শব্দ বলা হয়েছে, মানে আপনি যদি এখন বলেন যে লোকটি বাজারে গিয়ে, আর কিছু বললেন না, লোকটি বাজারে গিয়ে, এখানে আমি 3টে শব্দ বলেছি, তার মানে একাধিক শব্দ পাশাপাশি বসে, কিন্তু এখানে কোনো অর্থ প্রকাশ হয়নি, এখানে প্রশ্ন বাকি থাকছে। লোকটি বাজারে গিয়ে কি? বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, যে লোকটি বাজারে গিয়ে মারা গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, বাজার করেছে, কিছু টাকা পয়সা পড়ে পেয়েছে, কোনটা হতে পারে? সো বাক্য সম্পূর্ণ করার জন্য আপনাকে যতগুলো শব্দ লাগে সেগুলো ব্যবহার করতে হবে, কারণ যদি একটা অর্থ না দাঁড়ায় তাহলে আপনার বাক্যটা হচ্ছে না। তাহলে এখন আমি যদি বলি লোকটি বাজারে গিয়ে আহ একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, তাহলে কিন্তু বাক্যটা হয়ে যাচ্ছে যে লোকটি বাজারে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে বা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তখন কিন্তু এখানে আর প্রশ্ন বাকি থাকছে না যে লোকটি বাজারে গিয়ে কি, লোকটি বাজারে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, তাহলে আমার কথাটা এখানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে একাধিক শব্দ পাশাপাশি বসে যখন আপনার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, আপনি যেটা বলতে চাচ্ছেন ওইটাকে যখন স্বয়ং সম্পূর্ণ করবে, সেটাকেই সেন্টেন্স বলা হয় এক কথায়। ওকে, সো এখন এই সেন্টেন্সকে যদি বলা হয় কাইন্ডস অফ সেন্টেন্সেস, তাহলে সেন্টেন্সের প্রকারভেদ, যে প্রকারভেদে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। এখন আমরা অনেকে করি কি, যে সেন্টেন্সের সংজ্ঞাগুলো শুধুমাত্র মুখস্থ করি, মুখস্থ করে এই কাজটা প্র্যাকটিক্যাল করি না। তো প্র্যাকটিক্যাল না করার কারণে এখানে ঝামেলা হয়ে যায় 2 রকম। আপনি হয় সেন্টেন্স দেখে চেনেন, কিন্তু যখন আপনি ফ্রিলি থিঙ্ক করেন বা নিজের থেকে লেখার চেষ্টা করেন, তখন সেন্টেন্স গুলোকে লিখতে পারেন না। এখন এখানে আমাদের আরেকটা ঝামেলা থাকে, ইংলিশ আমরা যখন পড়ি বা শিখি তখন চিন্তা করি যে ইংলিশ মানে শুধু মার্কেট চিন্তাই করি, কিন্তু ইংলিশটা আসলে শুধু মার্কেট চিন্তাতে না,
এটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ বা কমিউনিকেশন পাওয়ার বাড়ানোর জন্য প্রয়োজন পড়ে। এখন আপনি যেখানেই যান, যেভাবে যান, এই 5টা সিস্টেমকে বাদ দিয়ে আপনি ইংরেজিকে স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন না বা করতে পারবেন না। কারণ আমরা সারাদিনে যত কথা বলি সব হচ্ছে ব্যাখ্যা দিয়েই বলি, যে এই 5 প্রকার সেন্টেন্সের বাইরে গিয়ে আমরা আলাদা কোনো এক্সপ্রেশন ব্যক্ত করতে পারি না। ওকে, সো সেই ক্ষেত্রে যদি প্রথমত আসি যে অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কাকে বলে। অ্যাসার্টিভ মানে আমরা বইতে দেখেছি যে বিবৃতিমূলক। বিবৃতিমূলক কেন? ব্যাখ্যামূলক। কোনো বিষয়ে সাবলীল ভাবে ব্যাখ্যা করাটা সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে কোনো বিষয় নিয়ে যখন সাবলীল ভাবে স্বাভাবিক কোনো কথাবার্তা বলতেছি, আলোচনা করতেছি কোন একটা কিছু, যেমন এখন আমি সেন্টেন্স জিনিসগুলো কি, কত প্রকার, কি কি, এগুলো কি কাজে লাগে, এই যে ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করতেছি সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? এটা যদি আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে যারা আসলে 5 এর নিচে আসছো তাদেরকে অনেক জায়গায় সংজ্ঞা ফেস করতে হয়, যে সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ কাকে বলে, ইন্টারোগেটিভ কাকে বলে, ইম্পারেটিভ কাকে বলে, ইত্যাদি ফেস করতে হয়। তাদের অবশ্যই সংজ্ঞাটা একটু লিখে নেন। এবং 5 এর উপর থেকে যারা জানি না তাদেরও প্রয়োজন পড়ে, কারণ ওই সংজ্ঞা আমাদেরকে সেন্টেন্স ক্রিয়েট করতে অনেকটা হেল্প করে। এজন্য ওইটা অবশ্যই একটু লিখে রাখবেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ হয়, মানে সাধারণভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা লিখবো বা বুঝবো কিভাবে? তার জন্য সাধারণত কি থাকে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে কি থাকে? একটা সাবজেক্ট থাকে। যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে। এমনি গঠন আকারে কেন দিচ্ছি একটু বলে দিই, যে 5টা সেন্টেন্সের গঠন 5 রকম। একটা সেন্টেন্সের গঠনের সাথে আরেকটা সেন্টেন্সের গঠন মিল নাই। এজন্য আমরা যদি গঠন আকারে জিনিসটা বুঝতে পারি এবং এই ক্লাস শেষে যদি ওইটার বিষয়ে আমরা অতিরিক্ত এক্সারসাইজ বানানোর চেষ্টা করি বা বানিয়ে থাকি, তাহলে একটা অভ্যাস হয়ে যাবে, বা সেন্টেন্সটা আমরা দেখে বুঝে ফেলবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে, বা অ্যাসার্টিভ সেন্টেন্সটা এইভাবে তৈরি করতে হয়। তখন এই জিনিসগুলো আপনার অভ্যাস হয়ে যাবে এবং সহজ ভিতর থেকে হারাবে না। এরপর আমরা বলতে পারি ভার্ব। এখন ভার্বের ভিতরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আর মূল ভার্ব পাশাপাশি বসে। আমরা এক কথা বলবো ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব যেটা থাকতে পারে, ঠিক আছে? যে অবজেক্ট ডট ডট ডট, এরপর ইত্যাদি অংশ থাকবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব। কারণ এখানে অক্সিলারি ভার্ব কখন থাকে না? যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে যারা দক্ষ আছো এরা দেখবা যে এখানে শুরুতেই অ্যাসার্টিভে অক্সিলারি ভার্বটা লাগে না। তাহলে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা ব্যবহার করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি। যে কিভাবে এটা আমি একটু মৌখিক বলতেছি, তোমরা একটা এক্সাম্পল খাতায় তুলে নাও। এখন তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করে। তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করে। তাহলে দে কোয়ারেল ওয়ান অ্যানাদার। তাহলে দেটা হচ্ছে আমার সাবজেক্ট, কোয়ারেলটা ভার্ব, ওয়ান অ্যানাদার একজন আরেকজনের সাথে আমার এক্সটেনশন অংশ আমি লিখতেছি। তাহলে এখানে প্রথম থেকে সাবজেক্ট নিয়ে এসে তারপর ভার্ব নিয়ে এসেছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে 100% সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে তোমাকে শুরু করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব এটা শুরু থাকবে। এখন এখানে আমি আরেকটা কথা বাড়িয়ে যাই ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি। ভিডিও আসলে যদি তুমি খুব ভালোভাবে শিখতে চাও, কোনো জিনিস যদি খুব ভালোভাবে শিখতে চাও, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ক্লাসে আসলে তুমি কোনো স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না। যদি তোমার কাছে মনে হয় যে আমি একটা ক্লাসকে পরিপূর্ণ করব বা ভালোভাবে শিখবো, তাহলে অবশ্যই একটা ক্লাস একটু স্লো মোশনে গুছিয়ে এ টু জেড সম্পূর্ণ শুনতে হয় এবং বুঝতে হয়। তাই ভিডিওটা যদি বড় হয় আমি একটু ছোট করেই দেবো, হয়তো পার্ট 1 পার্ট 2 করে আমার এই একই চ্যানেলে পেয়ে যাবা। তোমরা একটু পার্ট 1 পার্ট 2 একটু খুঁজে দেখে নেবা। ওকে, তাহলে এখন এখানে আবার একটা জ্ঞান আছে কি, আমরা যে 5 প্রকার সেন্টেন্স পাচ্ছি এদের আবার 2টা রূপ আছে। একটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, আর একটাকে বলা হয় নেগেটিভ। তার মানে অ্যাফার্মেটিভ একটা রূপ হয়, নেগেটিভ একটা রূপ হয়। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করা যায়, নেগেটিভ করা যায়। তাহলে যখন আমরা এই জিনিসটাকে নেগেটিভ করব তখন আমার থাকবে কি, সাবজেক্ট থাকবে, এরপর এখানে এভি মানে অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্বের পরে তোমার নট, তারপর হচ্ছে এমভি মেইন ভার্ব। তার মানে যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ করব তখন আমার শুরুতে অবশ্যই সাবজেক্ট আসবে, অক্সিলারি ভার্ব আসবে, নট আসবে, মূল ভার্ব, এরপর এক্সটেনশন, বাকি যে জিনিসটা থাকে। তাহলে এই জিনিসগুলো এখন ওখানে যেটা বলছিলাম, তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করে। এখন এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি
তাহলে দে ডু নট কোয়ারেল ওয়ান অ্যানাদার, তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করে না। তাহলে যখন আমি নেগেটিভ করতেছি তখন কি করতেছি, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব তারপরে নট বসাচ্ছি। তোমরা এগুলো একটু খাতাতে লিখে রাখো, কারণ আমার একটু জায়গা এখানে শর্ট আছে, কারণ আমার কিছু জিনিস মোছা লাগতে পারে, আমি এরপরে আবার নিচের গুলো লিখবো এবং সেগুলো একটার সাথে আরেকটা তোমরা খাতায় লিখে কম্পেয়ার করে নেবা যে একটার সাথে আরেকটা সেন্টেন্সের গঠনের সাথে কি পার্থক্য আছে, তাহলে বিষয়টা বুঝতে তোমাদের একেবারে সহজ হবে। সো দুনিয়াতে যে কোনো জিনিসের যখন তুমি স্বাভাবিক ব্যাখ্যা দেবা সব হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং এই সরি 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 সব অ্যাসার্টিভ সেন্টেন্সে করবা, যখন তোমরা স্বাভাবিকভাবে করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবা অ্যাসার্টিভ সেন্টেন্সে করবা, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদা কি দিয়ে শুরু হবে, সাবজেক্ট দ্বারা শুরু হবে। এরপরে যদি আমরা দ্বিতীয়ত যাই, দ্বিতীয়ত যেতে পারে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কি আসছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। তার মানে প্রশ্নবোধক। এখন প্রশ্নবোধক কোনটাগুলো, যেগুলোর মাধ্যমে প্রশ্ন করা হয়। এখন এটা আমরা সহজে জানলাম। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কোনগুলো একটু লিখে নাও, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বা জানতে চাওয়া বোঝায়। জিজ্ঞাসা করা বা জানতে চাওয়া, তার মানে তুমি কোথায় যাচ্ছ, তুমি কখন যাবা, তুমি কোথা থেকে আসতেছো, তারা কেন সেখানে যাচ্ছে ইত্যাদি প্রশ্ন আমি জানতে চাচ্ছি বা কাউকে জিজ্ঞাসা করতেছি। সো জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা যে সেন্টেন্সের মাধ্যমে বোঝায় তার নাম হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এখন আমরা কি সারা জীবন সংজ্ঞা মুখস্থ করে লিখেই যাবো, এটা নয়। এখন তুমি যখন বড় হবা, তোমার হচ্ছে অফিস আদালতে কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আমাদের বা তোমাদের ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকা লাগে, তখন আমাকে নিজে থেকে লিখতে হবে, নিজে থেকে ভাবতে হবে, বা কারোর সাথে কনভারসেশন করতে হলে নিজের থেকেই বলতে হবে। তো শুধু সংজ্ঞা মুখস্থতাই যথেষ্ট নয়, সংজ্ঞার সাথে গঠন দেখে এবং এটাকে একাধিকবার প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমি বললাম কি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বা জানতে চাওয়া বোঝায় তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে। এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেহেতু জিজ্ঞাসা করা বোঝায়, তাহলে ইত্যাদি বাংলা এক্সাম্পল আমরা বললাম। এখন এটা আবার দুই ভাবে প্রশ্ন করা যায়। প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব অবজেক্ট ইটিসি ইন্টারোগেশন চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই ইন্টারোগেশন চিহ্ন থাকবে, এবং তোমাকে যদি কোনো সময় সেন্টেন্স চিহ্নিত করতে দেয়, বিভিন্ন সেন্টেন্স দিয়েছে সেখানে চিহ্নিত করতে দিয়েছে, অবশ্যই চিহ্ন দিয়ে দেবে না, কারণ চিহ্ন দেখে আমি সহজে বুঝে ফেলবো ইন্টারোগেটিভ, তখন আমাকে গঠনগত দিক থেকে বুঝতে হবে। ওকে, তাহলে প্রথমে কি আসবে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট। এখানে আবার আরেকটা ফর্মুলা আছে, তখন আবার লাগে কি ডাব্লিউএইচ শর্ট। ডাব্লিউএইচ শর্ট অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন ইত্যাদি দিয়ে ইন্টারোগেশন চিহ্ন। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি হয় দুই ভাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুই ভাবে তৈরি হয়, একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, আরেকটা হচ্ছে এক্সপ্লানেশন, যে এক্সপ্লেইন করে। এখন যখন তোমাকে ইয়েস নো কোশ্চেন বলতে তুমি হেয়ার না বলে উত্তর করতে পারবা, তখন শুধু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়। যে যদি বলা হয় যে ডু ইউ লাইক কফি, ইয়েস অথবা নো। আর ইউ গোয়িং টু মার্কেট, ইয়েস অথবা নো। তাহলে যখন তুমি ইয়েস নো কোশ্চেন করা হবে তখন শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে এর একটা সম্পর্ক দেখো, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব যায়, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হচ্ছে কি সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা চলে আসছে। তার মানে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করতে পারছি। এইটা হয় কি শুধুমাত্র ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। কিন্তু তোমার যদি এক্সপ্লানেশন লাগে, যে হোয়াই আর ইউ রাইটিং লেটার, তুমি কেন চিঠি লিখতেছো, তাহলে কেন চিঠি লিখতেছো ইয়েস আর নো বলে তো আমি এখানে উত্তর করতে পারতেছি না। তাহলে যখন কোনো প্রশ্নের উত্তর ব্যাখ্যামূলক হয় তখন তোমাকে অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হয়। এখন ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলোকে আমরা চিহ্নিত করছি, যারা জুনিয়র অনেকে বুঝবে না, একটু ভেঙে দিই তাহলে বুঝতে পারবা। একটু খাতায় অবশ্য লিখেও রাখতে পারো, পজ দিয়ে দিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হোয়ার, হোয়েন, হাউ, হুম, হুইচ, হোয়াট, হোয়াই। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যে প্রশ্নগুলো আছে, হাউ ইত্যাদি যে শব্দগুলো রয়েছে, মানে এটা 9টা শব্দ আছে, আমরা সহজে মুখস্থ রাখার জন্য বলি 8 ভাই চম্পা, 7 ভাই চম্পা একটা ব্যাপার আছে। তাহলে 8 ভাই চম্পা বলতে কি এখানে 8টা শব্দ আছে ডাব্লিউ আর এইচ দিয়ে, আর একটা শব্দ আছে হাউ দ্বারা। ওকে, সো এই জন্য বলা হয় 8 ভাই চম্পা, মানে ডাব্লিউএইচ দ্বারা যেটা আছে ওরাগুলো ভাই, এবং এইচ ও ডাব্লিউ হাউ এটাকে বোন ধরা হয়। সো আশা করি বুঝতে পারছো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হয় এগুলোকে দুই ভাবে করতে পারি, অক্সিলারি ভার্ব আগে দিয়ে আর একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আগে দিয়ে। তাহলে এক্সাম্পল দুটো আরেকবার লিখে নাও।
আর ইউ রাইটিং এনি কম্পোজিশন, তুমি কি কোনো কম্পোজিশন লিখতেছো? তাহলে আর ইউ রাইটিং, তাহলে এখানে আমি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু করছি। এখন এই প্রশ্নটা যদি আমি বলি কেন তুমি কম্পোজিশন লিখতেছো, হোয়াই আর ইউ রাইটিং কম্পোজিশন, যে তুমি কেন কম্পোজিশন লিখতেছো। তাহলে দেখো প্রশ্নটা বুঝতে পারবো, তাহলে একটাকে তোমার ইয়েস নো দ্বারা ব্যাখ্যা দিলে হয়ে যাবে, আর একটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সহজে কি যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হবে সেটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স।